হ্যালো, কি ব্যাপার? আপনার সমস্যাটা কি? আমি ফোন করলে আপনি ফোনটা রিসিভই করছেন না। কি, আমি কি কোনো ভুল করছি আপনার কাছে? না, ভুল করনি। কিন্তু তুমি তোমার বাবুলকে নিয়েই থাকো। আমাকে কেন ফোন করছো? আমাকে আর ফোন টোন দিও না, বুঝছো? আমি এবারে কি দোষ করলাম? হ্যাঁ? আর এখানে বাবুলই বা আসলো কেন? বাবুলের সঙ্গে আমি কি কিছু করছি নাকি যে আপনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন? আপনি একটু ভালো হন। এতটা সন্দেহ করা ভালো না, বুঝছেন? আমি কেনই বা তোমাকে সন্দেহ করব না? হ্যাঁ, আমি শুনতে পারলাম যে তুমি বাবুলকে নিয়ে কোথাও গেছিলে, আর শুনলাম যে ভালোই মাস্তি করে আসলে। কেন আমার সঙ্গে থাকবে আবার বাবুলের সঙ্গেও তুমি যাও? যে কোনো একজনকে বেছে নাও। এভাবে দুইটা পুরুষ একটা মেয়ে কন্টিনিউ হয়? এটা বাদ দাও। তুমি তোমাকে পরিবর্তন করো। আমাকে তোমাকে পরিবর্তন করতে হবে না, বুঝছো? একটু ভালো হও, ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো। এভাবে হয় না আসলে। তার মানে আপনি কি বোঝালেন? আমি আপনার সঙ্গে প্রতিদিন ওইটা করতে পারলে ভালো, আর ঠিকঠাক মতো না দিলেই আমি খারাপ, না? একটু আমাকে বোঝার চেষ্টা করেন রে ভাই। একটা মেয়ে মানুষ হয়ে আমি আর কত পারবো? আপনি যখন ইচ্ছা, যখন ডাকেন, আমি তখনই আপনার কাছে যাই। আপনি আপনার ইচ্ছা মতো, মানে জান প্রাণ দিয়ে আমাকে এইভাবে করেন, ওইটা করেন। আমারও তো সহ্য করা লাগবে। আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমার তো মাসে একদিন সমস্যা হয়, তিন চারটা দিন একটু সমস্যার মধ্যেই থাকি। এটা বোঝা লাগে না? সবসময় বললে হয়? আমার আমার ভয় লাগতেছে যে যেভাবে আপনি করেন, এইভাবে করলে আসলে ঠিক থাকা যায়? আমি তো সহ্য করতে পারি না। অত বড় এটা আমি পারি নাকি? তারপরও কষ্ট মষ্ট করে আপনাকে সুখ দেওয়ার জন্য আমি নেই। তাছাড়া কি করব? তারপরও যদি দুই একদিন একটু গ্যাপ দিই, আমি অমুকের সাথে গেলাম, তমুকের সাথে গেলাম, এটা আমাকে বলেন। এটা আসলে ঠিক না। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন। দেখো, আজ বিগত 15টা দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না। আর আমি তোমাকে সন্দেহ করছি, এই কারণে আমি তোমার ফোনটাও রিসিভ করিনি। যাই হোক, আমি তোমার থেকে একটু আলাদা থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন বুঝেই গেলাম আসলেই তুমি বাবুলের সঙ্গে কোথাও যাওনি। ঠিক আছে, খুশি হলাম শুনে। আর আমার অভিমানটা ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করছো নাকি করবা না? কোথায় জনাব? হুম? কোথায় দেখা করতে হবে? একটু বলুন, কোথায় দেখা করতে হবে? আর কালকেই লাগবে? কি, ওইটা কি করা লাগবে? মাথায় উঠে গেছে নাকি? কি সমস্যা? হুম? ভালোবাসা উতলায় পড়ছে আমার জন্য? হুম? দেখো, তুমি আমার সঙ্গে একদম মজা নিও না। আমার আসলে এইসব ভালো লাগছে না। আজ কতটা দিন হলো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। আর আমিও বা এইভাবে থাকি কি করে? যদি আজ আমার বউ থাকতো, তাহলে হয়তো এই গ্যাপটা তাকে দিয়ে পূরণ করতাম। আমারও তো লাগবে। অনেকদিন আসলে তোমাকে কাছে পাই না। আর তুমিও তো এই ফাঁকে ভালোই একটা লম্বা রেস্ট নিয়ে নিলে আমার থেকে আলাদা হয়ে। কি, আসলে সিরিয়াস বলছি, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। আমার লাগবে। আর আমার বাড়িটা একটু ফাঁকা আছে, তুমি আসো। কি, আসবে না? হুম, আসবো। আসবো না কেন? কেন জনাব? আসলে কি হবে? হ্যাঁ? কি হবে আসলে? হুম? মেরে ফেলবো আমাকে? হুম? চিড়ে খাবা? লক্ষ্মী সোনা আমার, একটা কথা বলি তোমাকে। আমার এসব আসলে কিছু মনে করে বলছি না। আমাকে আর কষ্ট দিও না। তুমি আমাকে যেভাবে ওইটা করো না, আমার খুব কষ্ট হয়। আমি আসলে সহ্য করতে পারি না। ওইভাবে অত কষ্ট দিয়ে করো কেন? তুমি তো আমাকে রাজি খুশি করেই করলে পারতো। হ্যাঁ? আমার আসলে যা লাগবে, যতটুকু লাগবে, আমি যেভাবে যতটুকু পারি সহ্য করতে, তুমি তার চেয়ে অনেক বেশি করো। তোমাকে কি আমি সহ্য করতে পারি? তোমার ওইটা যে মোটা আর যে লম্বা, ওরে বাবা! আমি বাদে অন্য কোনো মেয়ে হলে পালায় যেত দেশ ছেড়ে। কিন্তু আমি হয়তো তোমাকে ভালোবেসে ওটা ধরে রাখছি, বুঝছো? আর তুমি আমাকে বিয়ে করবা কবে? এইভাবে মানে লুকায় লুকায় আর কতদিন আমাকে খাবে? হ্যাঁ? ফ্রিতে খাচ্ছ, মজা লাগছে না? একসময় দেখা যাবে যে আমার বাবু টাবু হয়ে গেছে, পেটে চলে আসছে, তখন আর তুমি আমাকে বিয়েই করবে না। তখন আমার কি হবে? হুম? বোঝে না, পাগলের মতো একটা সিদ্ধান্ত নাও। এভাবে আর কতদিন চুরি করে এসব করবো? আর এত ঝগড়াঝাটিও ভালো লাগে না। মানুষ কি বলবে এসব? শোনো জান পাখি,
আর 6টা মাস মাত্র আমাকে একটু সময় দাও। আমি ঠিক 6টা মাস পরেই তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলিতেও কথা বলে রাখবো। আর তুমিও আমার উপর একটু ডিপেন্ড করে চলো। আর যেহেতু আমি তোমাকে বিয়ে করছি, তো এখানে তো আর সন্দেহের কিছু নাই, আসলে আমি মন থেকে বলছি কথাটা। তো এভাবেই বিয়ে করার আগে আমরা আসলে তো যেটা করেই ফেলছি, মানে ওইটা কন্টিনিউ আমরা করতেই থাকি। তুমিও যুবতী, আমিও যুবক ছেলে, আমারও তো দরকার। আর যে কারণের কারণে একটু দেরি হচ্ছে, মানে আমার একটা ছোট বোন আছে, তো ওর বিয়েটা হয়ে গেলে তারপরে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এখন থেমে তো আর থাকা যায় না। এই জন্য দুজন কন্টিনিউ করে ওইটা মাঝে মধ্যে একটু লোকায় করতে হয়। আমারও তো লাগে, বোঝো না? এই জন্য তোমাকে বলছি, পাগলি কোথাকার। না 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 জনাব, আমি এতদিন থাকতে পারবো না, এত লেট করতে পারবো না। তুমি জলদি জলদি আমাকে বিয়ে করো, একটু তাড়াতাড়ি করো। তা না হলে আমার ফ্যামিলি থেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে তখন তোমাকে হাই হাই করতে হবে আমার জন্য। আমার মতো এত সহ্য করে তোমাকে কেউ দিন পার করবে না। আমি তোমাকে যে ভালোবাসি, আর তোমার যে কুপরে বাবা, এইটা কি অন্য মেয়ে সহ্য করে তোমার ঘর করবে? আমি হয়তো করব, কারণ আমি অগ্রিম থাপ খেয়ে বুঝেছি যে তোমার কি থাপ রে বাবা। তুমি যে মার দেও না, যেরম করা করো, ওইভাবে কারোর হোস থাকে? চিৎ করো, উপর করো, কাঠ হও, এদিক হও, এটা খায় ওটা খায়, টানা সিরা কি যে একটা শুরু করে দাও তুমি, আমার জীবনে কোনোদিন দেখোই নি। হুম, এইভাবে এত অত্যাচার করে আমাকে যে ইউজ করো, এটা কি অন্যের বেলায় তুমি পারবা? সে কি মেনে নেবে এগুলো? কিন্তু তোমার ঘরেই করবে না, তোমার ভাতই খাবে না, সংসার ছেড়ে পালাবে। আমি এটা করব, এই জন্যে তুমি একটু জলদি করো। আর তোমার সঙ্গে আমার এটা অগ্রিম করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝছো? আরে পাগলি, একটু বোঝার চেষ্টা করো। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ নেই। আমি ট্রাই করতেছি। আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা চলছে, তো ওর বিয়ে হয়ে গেলে আমি তোমাকে বউ করে ঘরে নিয়ে আসবো। তুমি এইটুকু ধৈর্য ধরো, আর ফ্যামিলিকে একটু সামলাও। অন্য কোথাও তোমার যদি বিয়ের কোনো সম্বন্ধ আসে, সেটাকে তুমি ডিলিট করে দাও। বলো যে আমার একটু সমস্যা আছে, এইটাই করে একটু দিনটা পার করে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বউ করে নিয়ে আসবো। আর আমার মতো ছেলে তুমি এত কোথায় পাবে, হ্যাঁ? আমি কি কম? আমি তোমার উপযোগী ছেলে। অবশ্যই তোমার বাবা যত ধনীই হোক, আমাকে মেনে নেবে তোমার বাবার সুপাত্র, সু মানে মেয়ের জামাই হিসাবে, বুঝছো? ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার নায়ক। কি তাহলে কি কালকে তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে? হুম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। কারণ আমার খুবই দরকার হয়ে গেছে। বিগত 15টা দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। কালকে আগে আসো না। কালকে দেখো তোমার রসের কৌটা কিভাবে ভেঙে ভেঙে আমি খাই। তারপরে তুমি বুঝবা ঠেলা। কয়টা দিন দাও নাই, আমার মাথাটা ভার হয়ে গেছে। তোমাকে ইউজ করলে আমার খুব ভালো লাগবে, বুঝছো? একটু জলদি আসবা। আর আসার আগে আমাকে ফোন করো, হ্যাঁ? ঠিক আছে যান, তাই হবে। আমি আগামীকাল শিওর তোমার সঙ্গে আসবো এবং মাস্তিতে মেতে উঠবো। আমারও লাগবে। আজ কয়টা দিন না, আসলে ওইটা থাকি না, আমার আসলে ওইটা করতে করতে আমারও একটু অভ্যাস হয়ে গেছে, বুঝছো জান? লাগবে, তবে অত্যাচার করো না। অত বড় আমি এটা নিতে পারি না, একটু আস্তে আস্তে করবা। আর শোনো, উম খালি খালি তো তুমি করে মজা নাও, কিন্তু আমার যে ভয় লাগে, যদি বাবু হয়ে যায় তাহলে কি হবে? বোঝো না কেন এটা? হুম, ওইভাবে থাকবা না, একটু প্রোটেকশন সাথে রাখবা, ওইটা ব্যবহার করবা। তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তারপরে বিয়ে হয়ে গেলে তখন খালি খালি থাকবা, তখন আর তোমাকে আমি বলবো না, তখন যত দ্রুত বা পারি তুমি আমাকে করে পেট পেট বানিয়ে ফেলবা। আমার আর কোনো সমস্যা হবে না তখন, বুঝছো? এখন তো বিয়ে হয়নি, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, বোঝো না কেন পাগল ছেলে। তো ঠিক আছে, কাল কিন্তু আমি অবশ্যই আসছি। কি আর কি কিছু বলবা নাকি কথা শেষ? না না, আর কিছু বলার নেই। যেটা আমি আসলে তোমাকে বলে বোঝাতে চাইছি সেটা তো পেয়ে গেলাম, ঠিক আছে? তো রাখতেছি। আগামীকাল আসো, তারপরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে জান। উম উম আল্লাহ হাফেজ, ভালো থাকবা। কলিদার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তাহলে আমি খুশি। ধন্যবাদ।
আজ ছিল আমাদের বাসর রাত, সেই রাত যার জন্য আমি গোটা জীবন অপেক্ষা করে এসেছি। এই রাত নিয়ে আমার মনের ভাবনাগুলো যেন ছুঁয়ে ফেলেছিল আকাশ। কারণ আজই প্রথমবার আমার স্বামীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা। আমি ঠিক করে রেখেছিলাম, আমার স্বামী আমার সঙ্গে যাই করুন, যেভাবেই করুন, আমি কোনো হিচি করব না, বরং তাকে পুরোপুরি সঙ্গ দেব, আর যেভাবেই হোক তাকে খুশি রাখব। তারপর রাত 9টা বাজতেই তিনি যখন আমার কাছে এলেন, আমার বুকটা ধটফট করে উঠল। ভয়ে একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই এমন কিছু ঘটল যে আমার শ্বাস যেন থেমে গেল। আমার বাসর রাত প্রথম দিনেই নষ্ট হয়ে গেল। কারণ আমার স্বামী তার 9 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি মোটা জিনিসটা দিয়ে সারা রাত আমার সঙ্গে এমন কিছু করলেন যে আমি আর কিছু বলতে পারছি না। আমি শুধু সেজেগুজে তার পাশে বসেছিলাম। তিনি আমার সৌন্দর্যের প্রশংসায় পড়ে গিয়েছিলেন। হঠাৎ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হল। অনিক, আমার স্বামী, যিনি তখন আমার রূপে মগ্ন ছিলেন, একেবারে চমকে উঠলেন। তার মুখের রং কেন জানি না, পলকে বদলে গেল। তিনি বললেন, মনে হচ্ছে মা এসে গেছে। এটা বলেই তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম, এই সময়ে আমার শাশুড়ি আমার সঙ্গে ঘরে কেন আসবেন? কিন্তু দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি এক গ্লাস দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে আমার শ্বাস আটকে যাওয়া আমাকে লজ্জায় ফেলে দিল। এটা কি ধরনের আচরণ? তিনি অনিককে বললেন, তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমার সঙ্গে অনেক কথা আছে। শাশুড়ির কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। অনিক কেন অন্য ঘরে শোবেন? অনিক আমার দিকে একটা গভীর দৃষ্টি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার কিছুই বোধগম্য হচ্ছিল না। শাশুড়ি কেন অনিককে বাইরে পাঠালেন, আর তিনি কেন অন্য ঘরে শুতে যাবেন? আমার শাশুড়ি মুচকি হেসে আমার কাছে এসে বসলেন। তারপর বললেন, তোমাকে আমি শুধু তোমার সৌন্দর্য দেখেই পছন্দ করেছি। নীলে আমার ছেলের জন্য বড়লোকের মেয়ের অভাব ছিল না। তুমি আমার মনে ধরে গিয়েছিলে। এখন এই ওষুধটা খাও আর দুধটা শেষ করো। এই ওষুধ খেলে তোমার চাঁদের মতো একটা ছেলে হবে। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতের জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি যে এমন অদ্ভুত তা কি জানতাম। তিনি আমার স্বামীকেই অন্য ঘরে পাঠিয়ে দিলেন। আমার মুখের ভাব দেখে বোধহয় তিনি বুঝতে পারলেন যে আমি রেগে আছি। তিনি আমাকে বললেন, অনিক আমার কথার গোলাম, তাই তুমি আমার কথা শোনো, তাহলেই সব ঠিক থাকবে। এই বলে তিনি জোর করে আমার মুখে একটা ওষুধ ঢুকিয়ে দিলেন আর দুধের গ্লাসটা আমার ঠোঁটে ঠেকিয়ে দিলেন। ওষুধটা এত তেতো ছিল যে আমি বাধ্য হয়ে পুরো দুধটাই খেয়ে ফেললাম। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আমার চোখে ঘুম নেমে এল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন চোখ খুলল, দেখি আমি তখনও ব্লাউজের পোশাকে আছি আর ঘরে একা। মাথাটা ভার লাগছিল। শাশুড়ির কথাগুলো মনে পড়তে লাগল। তার চিন্তাভাবনার জন্য আমার মনে দুঃখ হচ্ছিল। কে এমন করে? আমি কাপড় বদলে যখন বাইরে এলাম, দেখি শাশুড়ি অনিকের সঙ্গে নাস্তা করছেন। আমাকে দেখে তিনি হেসে বললেন, এসো, বসে নাস্তা করো। আমি অনিকের পাশে গিয়ে বসলাম। তিনি বড় গম্ভীর মুখে বসেছিলেন, মনে হচ্ছিল তারও মন ভালো নেই। শাশুড়ি প্লেটে ডিম ভেজে দিতে লাগলেন। অনিক চা খেয়ে উঠে অফিসে চলে গেলেন। তখন শাশুড়ি বললেন, আজ থেকে তুমি শাড়ি পরে থাকবে। অনিকের সামনে এত সাজগোজ করার কোনো দরকার নেই। অনিক চলে যেতেই তার আচরণ আমার প্রতি কঠোর হয়ে গেল। নাস্তা শেষ করতেই তিনি আমাকে রান্নাঘরের দিকে ইশারা করে বললেন, আজ থেকে সব রান্নার কাজ তুমি সামলাবে। তার এই পলকে পলকে বদলে যাওয়া রূপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু সন্ধ্যায় যখন অনিকের সঙ্গে একটা ছেলেকে দেখলাম, তখন আমি আরও অবাক হলাম। অনিক তো একা ছিলেন, তাহলে এই ছেলেটাকে? পরে জানলাম সে আমার শাশুড়ির ভাইপো। অন্য শহর থেকে এখানে থাকতে এসেছে। সে অনিকের সঙ্গে এমন খোলামেলা ভাবে কথা বলছিল আর আমার সঙ্গেও এমনভাবে মিশছিল যেন আমাদের আগে থেকেই চেনা। তারপর সে আমার শাশুড়িকে বলতে লাগল, যখন অনিকের মতো লোকের এমন সুন্দরী মেয়ে জুটেছে, তখন আমার জন্য এর চেয়েও সুন্দরী খুঁজে দেবে। কথাটা শাশুড়ির সঙ্গে বললেও তার চোখ আমার মাথা থেকে পা পর্যন্ত ঘুরছিল। প্রথম দেখাতেই আমার তাকে বিষের মতো লাগল। ছেলেটা একেবারে ছ্যাবলা ধরনের। আমি রান্নাঘরে চলে গেলাম। আমার পুরো দিনটা রান্নাঘরেই কাটত। রাতে শাশুড়ি আমাকে নিজের হাতে একটা ওষুধ খাইয়ে দুধ খাওয়াতেন, আর সেটা খেয়ে আমার তৎক্ষণাৎ ঘুম চলে আসত। আজও আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাত 11টা বেজে গেছে, কিন্তু কাজ শেষ হওয়ার নামই নিচ্ছিল না। বসার ঘরে কেউ ছিল না। অনিক আর শাশুড়ি শুয়ে পড়েছেন। আমি বাসন ধুচ্ছিলাম। আমার অভ্যাস ছিল রান্নাঘরে কাজ করার সময় ওড়না পরতাম না। বাড়িতে সাধারণত অচেনা কেউ আসত না, শুধু অনিক ছিলেন। শাশুড়ি বাড়িতেই থাকতেন, কিন্তু রান্নাঘরের সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন।
আমি বাসন ধুতে ধুতে হঠাৎ শাশুড়ির ভাইপো রোহিত রান্নাঘরে ঢুকে পড়ল। তার আসার কোনো আওয়াজ পাইনি, কিন্তু তার বেপরোয়া চোখের তাপ আমি টের পেলাম। মনে হলো কেউ আমাকে দেখছে। মেয়েদের একটা স্বভাব থাকে, তার ওপর পড়া চোখকে তারা ঠিক বুঝে ফেলে। পেছন ফিরে দেখি সেই বদমাসটা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। যেখানে আমার ওড়না রাখা ছিল সেখানেই সে দাঁড়িয়ে। তার মুখে একটা হাসি দেখে আমি লজ্জায় পড়লাম, সঙ্গে একটু রাগও হলো। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি রান্নাঘরে কি করছেন? সে আমার কাছে এসে বলল, এখন যদি হঠাৎ কারো তেষ্টা পায় তাহলে কি করবে? এই বলে সে ফ্রিজের দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি ওড়না তুলে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম, তারপর আবার বাসন ধোয়া শুরু করলাম। সেই নোংরা ছেলেটা এক এক ফোঁটা পানি বড় আরামে খাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তার চোখ আমার ওপর আটকে আছে, কিন্তু আমি না দেখার ভান করে তাড়াতাড়ি বাসন ধুজে ফেলতে লাগলাম, যাতে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। তখনই সে বলে উঠল, আমার লজ্জা লাগে, এত সুন্দরী মেয়ের স্বামী অনিকের মতো কিভাবে হতে পারে? যার থাকা না থাকা একই। আমি থাকলে তো। তার আরও কিছু বলার আগেই আমি তাকে একটা চড় মেরে দিলাম। বোধহয় সে আমার কাছ থেকে এটা আশা করেনি, তাই সে অবাক আর রাগে আমার দিকে তাকাতে লাগল। আমি বললাম, এরপর থেকে জিভ সামলে কথা বলবেন। আমি চেয়েছিলাম তাকে তার জায়গা বুঝিয়ে দিতে, কিন্তু সে আমার হাতটা এমন জোরে চেপে ধরল যে আমি কিছু করতে পারলাম না। তারপর বলতে লাগল, তুমি ভালো করনি, আমাকে চড় মেরে এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই কথা বলে সে আমার হাত ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার গলার সেই রাগী স্বর আর যাওয়ার ধরন দেখে আমার মনটা ভয়ে কাঁপতে লাগল। এখন সে কি করবে এই ভেবে আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এই লোকটার মতলব আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তার আমার সঙ্গে ভালো ব্যবহার করার কোনো ইচ্ছে নেই। আমার আর অনিকের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, সেটাও ছিল কয়েক মিনিটের ব্যাপার। তারপর থেকে আমার শাশুড়ি তাকে আমার কাছে আসতেই দেননি। প্রতিদিন রাতে আমাকে নেশার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আমি তখনও ঘরে কাঁপছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমার বুকটা শুকনো পাতার মতো কাঁপতে লাগল। মনে হচ্ছিল এটা যদি রোহিত হয়। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি দুধ আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন, দরজা বন্ধ করেছিলে কেন? তিনি ঘরে ঢুকে আমাকে দেখতে লাগলেন। তারপর বললেন, অনিক ঘরে আছে। আমি মাথা নেড়ে না বললাম। মনে হয় তার ভয় ছিল অনিক আমার ঘরে আছে কিনা। দরজা ভেতর থেকে বন্ধ দেখে তিনি সাধারণত আমাকে বন্ধ করে ঘুমোতে দিতেন না। তার মন শান্ত হলে তিনি আমাকে দুধ খাইয়ে চলে গেলেন। আমি কাঁদতে শুরু করলাম। স্বামী থাকতেও আমি যেন একা। সেই লোকটা এখন স্বপ্নের মতো আমার ওপর ভর করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন ধরে রোহিত আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সে সব সময় আমার পিছনে লেগে থাকত। আমার শাশুড়ি তাকে কিছুই বলতেন না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন ভোরে আমার ঘুম ভাঙল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। তখন অনিক বাইরে যাচ্ছিলেন। তাকে দেখে আমার রাগে মাথা গরম হয়ে গেল। এ কেমন স্বামী আমার, যে আমাকে আমার অধিকার দেয়নি, রোহিতের বেয়াত চোখ আর কথা থেকে আমাকে বাঁচায়নি। অনিক আমাকে দেখে হাসলেন, তারপর নিজের ঘরে চলে গেলেন। আমিও তার পিছু পিছু তার ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে তিনি একটু ঘাবড়ে গেলেন। বললেন, তুমি এখানে কি করছ? মা যদি দেখে ফেলে? তার এই ভয়ে আমার বোধগম্য হল না। আমি তো তার বউ। আমি আর কিছু না ভেবে তার কাছে গিয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না তাকে ছুঁয়ে গেল। তিনি আমাকে দূরে সরাতে পারলেন না। আমি বললাম, আপনি আমার থেকে দূরে কেন পালান? আমাকে আপনার থেকে আলাদা রাখার কারণ কি? আমি কিসের শাস্তি পাচ্ছি? কাঁদতে কাঁদতে আমি রোহিতের সব কথা তার কানে তুলে দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি চিন্তা করো না, আমি এখন থেকে তোমার খেয়াল রাখব। অনিকের বাহুতে এক অদ্ভুত শান্তি ছিল। আমি বললাম, আমি আপনার থেকে দূরে থাকতে চাই না। আপনার কি আমার কথা কখনো মনে পড়ে না? আমার কাছে আসতে ইচ্ছে করে না? কেন দূরে থাকেন? আজ আমি মনের সব কষ্ট বের করে দিয়েছিলাম। তিনি বললেন, মা অনুমতি দেন না, নিলে আমি তোমার খেয়াল রাখতে শান্তি পেতাম। অনিকের এই মিষ্টি কথা আমার কানে মধু ঢালার আগেই ঘরের দরজায় জোরে শব্দ হল। তিনি তৎক্ষণাৎ আমার থেকে সরে গিয়ে বললেন, মা যদি তোমাকে এখানে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তিনি আমাকে ঘরের বারান্দায় লুকিয়ে দিলেন, তারপর দরজা খুললেন। আমার শাশুড়ি আমার কথা জিজ্ঞেস করছিলেন। অনিক বললেন, আমি জানি না। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিক আমাকে ঘর থেকে বের করে দিলেন। আমি রান্নাঘরে চলে গেলাম। শাশুড়ি বোধহয় আমাকে আমার ঘরে খুঁজছিলেন, কিন্তু রান্নাঘরে আমাকে দেখে তিনি চুপ করে গেলেন। কিন্তু এখন এমন হয়েছিল যে
অনিক রোহিতকে আমার কাছে দেখলেই তাকে ধমক দিতেন। রোহিত চুপচাপ বেরিয়ে যেত। আমার আর অনিক ছাড়া শান্তি ছিল না, তারও আমার ছাড়া নেয়। একদিন ভোরে আমি তার ঘরের কাছে চলে গেলাম। এই সময়ে শাশুড়ি সাধারণত থাকতেন না। ভাবলাম অনিকের সঙ্গে কিছু সময় কাটাতে পারব, কিন্তু আমি জানতাম না যে আমার ওপর সর্বনাশ নেমে আসতে চলেছে। অনিকের ঘর থেকে শাশুড়ির গলা ভেসে আসছিল। অনিক জোরে বলছিলেন, মা এখন আর কি চান? ও আমার বউ, আমি আর ওর থেকে দূরে থাকব না। শাশুড়ি বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি তোর কাছে যায় তাহলে তোর সত্যি জানতে পেরে তোকে ঘৃণা করবে। আমি ভাবতে লাগলাম, অনিকের এমন কি রহস্য থাকতে পারে যে জানলে আমি তাকে ঘৃণা করব। শাশুড়ি বললেন, তোর ঘর ভালো করে বন্ধ করে রাখ। রাতে যদি ও তোকে দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কি এমন জিনিস আছে যে রাতে অনিককে দেখলে খারাপ কিছু হবে? আমি ঠিক করলাম আজ থেকে রাতে ওষুধ খাব না। রাত হলেই অনিকের ঘরে যাব। শাশুড়ি বেরিয়ে যেতেই আমি ওষুধটা বালিশের নিচে লুকিয়ে দুধটা খেয়ে ফেললাম। তারপর বাথরুমে গিয়ে ওষুধ ফেলে দিলাম। রাতে অনিকের ঘরে চলে গেলাম। তার দরজা বন্ধ ছিল না, ঘরের আলো জ্বলছিল। ঘরে ঢুকতেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার শাশুড়ি আমার সঙ্গে এত বড় অন্যায় করেছেন। আমি অনিকের সত্যি জেনে গেলাম। চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগল। আমি কল্পনাও করতে পারিনি যে শাশুড়ি আমার জীবনটা নষ্ট করে দেবেন। অনিক আমাকে দেখেননি, কিন্তু আমি সব সত্যি জানতে পেরেছিলাম। সারাদিন আমি রান্নাঘরে কাজ করিনি, কিছুই করিনি। শাশুড়ি যখন আমার ঘরে এলেন, আমি বললাম, আপনি আমার সঙ্গে অনেক বড় জুলুম করেছেন। আপনি আমার থেকে লুকিয়েছেন যে আপনার ছেলে এমন। আমি আর আপনার বাড়িতে থাকব না। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বাড়ি ছেড়ে যেতে গেলাম। তিনি বললেন, আগে আমার কথা শোনো, তারপর চাইলে চলে যেও। আমি আটকাব না। তারপর তিনি যে সত্যি আমার সামনে তুলে ধরলেন তা শুনে আমি থমকে গেলাম। তিনি কাঁদতে কাঁদতে সব বলে দিলেন। তার কথা শুনে আমি যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম। রাতে আমি আবার অনিকের ঘরে গেলাম। অনিক মেয়েদের পোশাক পরে আছেন, মুখে মেকআপ, মাথায় লম্বা চুলের পরচুলা। আমাকে দেখে তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি ঘরে কিভাবে এলে? মনে হয় তিনি এই কারণে ভয় পাচ্ছিলেন। আমি বললাম, আমি আপনার সত্যি জেনে গেছি। আপনার মা আমাকে সব বলে দিয়েছেন। আমার কথা শুনে অনিক আমার কাছে এসে বললেন, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি হ্যাঁ বলতেই তিনি খুশি হয়ে গেলেন। অনিক আমাকে বললেন, তিনি নিজের সবকিছুর প্রতি খুব ভালোবাসেন, কিন্তু মেয়েদের পোশাক পরতে পারাটা তার কাছে একটা ছাড়পত্রের মতো। আসলে তিনি যা ছিলেন না, তার থেকে অনেক বেশি জটিল মানুষ। তার ছোটবেলা থেকেই মেয়েদের মতো থাকার শখ ছিল। এই শখটা তার ওপর এমনভাবে চেপে বসেছিল যে এটা তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি তার সামাজিক কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকতেন। অনিকের দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখা হয়েছিল। সেই মেয়েটার সাজগোজের খুব শখ ছিল। সে নিজে শাশুড়ির শাড়ি পরত, আর অনিককেও সেই রকম পোশাক পরিয়ে তার মেকআপ করে দিত। ছোটবেলা থেকেই অনিক শাশুড়ির শাড়ি পরে মেকআপ করে সেজে উঠতেন। তার এইসব আচরণের দিকে শাশুড়ি কখনো বেশি নজর দেননি। সেই মেয়েটা রাতে অনিকের সঙ্গে শুত, তাকে গল্প শোনাত, আর মেয়েদের মতো সাজিয়ে তুলত। ছোটবেলায় এসব করতে করতে এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল, আর পরে এটা তার স্বভাবের অংশ হয়ে গেল। এখন আমার শাশুড়ি এই অভ্যাস নিয়ে খুব চিন্তায় ছিলেন, কারণ অনিক এটা ছাড়তে রাজি ছিলেন না। শাশুড়ি অনিকের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি ওষুধও খাচ্ছিলেন, কিন্তু তেমন কিছু ভালো হচ্ছিল না। আমাকে নেশার গুলি খাইয়ে ঘুম পাড়ানো হতো যাতে আমি কিছু না দেখি আর অনিকের চিকিৎসা চলতে পারে। আগে তিনি সবসময় মেয়ে সেজে থাকতেন, কিন্তু এখন দিনের বেলা পুরুষের মতো কাজ করতেন, আর রাতে মেয়েদের মতো সাজতেন। রাতে আমাকে বলতেন, তুমিও একটা সুন্দর জোড়া পরে সেজে থাকো। তিনি নিজেও মেয়েদের পোশাক পরে মেকআপ করে আমাকে জিজ্ঞেস করতেন, আমি বেশি সুন্দর না তুমি? তার এই ব্যবহারে আমার রাগ হতো। আমি তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে চাইতাম, এসব ছেড়ে দিন, কিন্তু তিনি শুনতেন না। একবার তিনি আমাকে বললেন, তুমি আমার ওপর ঈর্ষা করো, আমি মেকআপে তোমার চেয়ে বেশি সুন্দর লাগি। তারপর বললেন, যেদিন তুমি বুঝে যে আমার ঘরে এসেছিলে আমার খুব ভালো লেগেছিল। মা যদি না আসতেন আমি তোমাকে বুয়ের পোশাক পরিয়ে দেখতাম, আমি সেজে কেমন লাগি। তিনি মেয়েদের মতো মাথা নাড়তেন, হাত নেড়ে ইশারা করতেন, আদায় কায়দায় কথা বলতেন। তার সঙ্গে থাকতে আমার অস্বস্তি হতো। তিনি বলতেন, পুরুষ হওয়াটা আমার একদম পছন্দ নয়। একদিন তিনি ঘরে এসে দেখলেন আমি তার পোশাক পরে আছি। আমি মেকআপ করে ছেলেদের মতো চেহারা বানিয়েছিলাম, মাথায় ছেলেদের চুলের মতো পরচুলাও লাগিয়েছিলাম।
আমাকে দেখে অনেক রেগে আমার কাছে এসে বললেন, তুমি আমার চুল কেটে ফেলেছ। জানো না আমি লম্বা চুল কত ভালোবাসি? যাও, গিয়ে এই চেহারা বদলাও। আমি বললাম, এখন থেকে আমি এভাবেই থাকব। তিনি আমার ওপর রেগে গেলেন, কিন্তু আমি তার কথায় কান দিলাম না। প্রতিদিন ছেলেদের পোশাক পরতে শুরু করলাম। এবার তিনি আমার ওপর বিরক্ত হয়ে বললেন, তোমাকে ঈশ্বর মেয়ে বানিয়েছেন, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমি বললাম, আপনাকেও ঈশ্বর পুরুষ বানিয়েছেন, আপনারও ধন্যবাদ দেওয়া উচিত। আমি যেমন আপনার চোখে এই পোশাকে খারাপ লাগি, আপনিও আমার কাছে ভালো লাগেন না। আমরা যখন ঈশ্বরের নিয়মে চলি না, তখন কারো চোখে ভালো লাগি না। আমার কথা শুনে তিনি চুপ করে গেলেন। পরদিন আমি তার ঘরে গেলাম। দেখি তিনি ছেলেদের পোশাক পরে আছেন। তিনি বললেন, তুমি বলেছিলে ঈশ্বর পুরুষকে পুরুষ বানিয়েছেন, তাই তার ইচ্ছের মর্যাদা দেওয়া উচিত। যে কাজ বহু বছর ধরে ডাক্তার করতে পারেনি, সেটা আমি কয়েকদিনে করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগল? নিচে তোমাদের মতামত লিখে জানাও। গল্পটা ভালো লাগলে এই ভিডিওতে একটা ভালোবাসা দাও, আমাদের চ্যানেলে যোগ দাও আর ঘন্টার আইকনটা চালু করে রাখো, যাতে নতুন গল্পের খবর তোমাদের কাছে পৌঁছে যায়। আমার নাম রুনা। আমার বিয়ে এমন একটি পরিবারে হয়েছিল যেখানে আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া আর কেউ ছিল না। যখন এই সম্পর্ক আমাদের বাড়িতে এসেছিল, তখন আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। আজকাল কে না চায় যে কম সদস্যের পরিবারে মেয়ের বিয়ে হোক, কিন্তু দুঃখের বিষয় ছিল আমার বিয়ে গ্রামে হয়েছিল। আমি শহরের পড়াশোনা করা মেয়ে ছিলাম এবং শহরেই বিয়ে করতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমার বিয়ে কোনো ধনী পরিবারের ছেলের সঙ্গে হোক, এবং শুনেছিলাম যে এই ছেলেটি ভালো চাকরি করে। আমাকে জানানো হয়েছিল যে ছেলেটি শহরে চাকরি করে, কিন্তু গ্রামে থাকে। সে তার গাড়িতে করে সকালে শহরে যায় এবং রাতে ফিরে আসে। এটা শুনে আমার মন শান্তি পেয়েছিল যে আমাকে আমার পিতিগৃহ থেকে বেশি দূরে থাকতে হবে না। ছেলেটি দেখতে খুব স্মার্ট এবং পড়াশোনা করা ছিল। তার পরিবারে শুধু দুজন লোক ছিল, আমার শ্বশুর আর আমার স্বামী। আমাকে জানানো হয়েছিল যে আমার শ্বশুরের চোখের দৃষ্টি প্রায় 2 বছর আগে চলে গিয়েছিল। তার চোখে ছানি পড়েছিল এবং সময়মতো চিকিৎসা না হওয়ার কারণে তার দৃষ্টি পুরোপুরি চলে যায়। এই সম্পর্ক আমাদের জন্য ভালো ছিল এবং কোনো কারণ ছিল না এটা প্রত্যাখ্যান করার, তাই আমার বিয়ে খুব সহজেই হয়ে গেল। আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি এলাম। বিয়ের প্রথম দিন গ্রামটির সব মহিলারা আমাকে ভালোভাবে অভ্যর্থনা জানায়। আমাকে চারপাইতে বসিয়ে সবাই উপহার দেয়। শ্বশুর বাড়ির বিবাহের রীতিনীতি এবং অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লেগেছিল। আমি আমার শ্বশুরের আশীর্বাদ নিলাম এবং বাড়ির কাজ করতে শুরু করলাম। তিনি আমাকে বুমা বলে ডাকতেন। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু যখনই আমি কাজ করতে করতে তার দিকে তাকাতাম, মনে হতো তিনি আমাকে ঘুরে দেখছেন। পরে মনে পড়ত যে তিনি তো দেখতে পান না। এই চিন্তা বারবার আমার মাথায় আসত, কিন্তু পরে ভুলে যেতাম যে তিনি আমাদের বাড়িতে গ্রামের মহিলারা আসত এবং কিছুক্ষণ কথা বলে চলে যেত। আমার শ্বশুর বলতেন যে গ্রামের মানুষ খুব ভালোবাসার এবং মায়া। আমার শ্বশুর তার ঘর থেকে বের হতেন না, আর আমরা দুজন দিনভর একা থাকতাম। আমার স্বামী আমাকে বিয়ের রাতেই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাকে তার বাবার যত্ন নিতে হবে। আমার শ্বশুরের চোখের দৃষ্টি চলে যাওয়ার পর তিনি বাড়িতেই থাকতে শুরু করেন। আগে আমাদের বাড়িতে এক কাজের মেয়ে ছিল, যে এখন কাজ ছেড়ে চলে গেছে। তখন থেকে বাড়ির কাজের ঝামেলা বেড়ে গিয়েছিল। পাশের এক মেসমশাই এসে রান্না করে দিতেন, কিন্তু এই ব্যবস্থা চিরকাল চলতে পারে না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার খুব প্রশংসা করেছিলেন এবং আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে আমি তার বাবার সবসময় যত্ন নেব। সকালে উঠে প্রথমে আমি আমার শ্বশুরের জন্য নাশতা তৈরি করতাম। প্রথমে আমার স্বামী বাজার থেকে নাশতা নিয়ে আসতেন এবং আমাকে বিশ্রাম করতে বলতেন, কিন্তু এখন আমি বাড়ির সব কাজ নিজে হাতে নিয়েছি, কারণ এই বাড়িতে আর কোনো মহিলা নেই। আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আমি বাড়ির সব কাজ নিজেই করব। আমার কথা শুনে আমার শ্বশুর আর স্বামী খুব খুশি হয়েছিলেন। আমার স্বামী বলেছিলেন যে আমাদের বাড়ির জন্য এমন মেয়েই দরকার ছিল। তিনি বলেছিলেন যে আমি শুধু সুন্দর নেই, বরং বুদ্ধিমতীও। নাশতার টেবিলে আমি সবার জন্য নাশতা পরিবেশন করেছিলাম এবং আমার শ্বশুরকে নিজের হাতে নাশতা দিয়েছিলাম। আমার স্বামীও তার বাবাকে নিজের হাতে নাশতা খাইয়ে দিয়েছিলেন। আমার স্বামী ধীরে ধীরে আমাকে দেখে মুচকি হাসছিলেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন, তখন তিনি তার বাবার সব যত্ন নিতেন। তিনি আমাকে বলেছিলেন যে পরের বার থেকে তুমি এই দায়িত্ব পালন করবে। আমি আমার স্বামীকে খুশি হয়ে বলেছিলাম, কেন নয়, আমি বাড়ির সব দায়িত্ব নেব। আমার মনে হচ্ছিল যে আমার শ্বশুর এখন আমার সামনে বসে আমাকে দেখছেন। যখন আমার শ্বশুরের নাশতা শেষ হয়ে গেল, তখন আমার স্বামী পাশের চেয়ার থেকে উঠে আমার পাশে এসে বসলেন এবং আমার মুখে হাত বোলাতে লাগলেন। আমার ভয় হচ্ছিল যে আমার শ্বশুর আমাদের দেখে ফেলবেন না, কিন্তু আমার স্বামী ইশারায় বললেন যে তিনি আমাদের কিভাবে দেখতে পারেন, তার চোখের দৃষ্টি নেই। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন না, তখন আমি বাড়ির কাজ দোপাট্টা ছাড়া করতাম। আমার মনে হতো বাড়িতে কেউ নেই এবং শ্বশুরও দেখতে পান না,
তাই আমি যে কোনো অবস্থায় কাজ করতে থাকতাম এবং শ্বশুরের সামনে আসতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন এবং তার অভ্যাসও খুব ভালো ছিল। মাঝে মাঝে আমার খুব দুঃখ হতো যে কত ভালো মানুষের চোখের দৃষ্টি কিভাবে চলে যেতে পারে। আমার শ্বশুরের মুখে সবসময় হাসি থাক। একবার আমার স্বামী আমাকে বলেছিলেন যে আমার পিতাজি খুব সৎ মানুষ, গ্রামে কেউ তাকে খারাপ বলতো না, তিনি সবসময় লোকজনকে সাহায্য করেছেন এবং সবাই তার খুব সম্মান করে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার পিতাজির চিকিৎসা করাননি কেন? আমার স্বামী বলেছিলেন, তখন আমার শহরে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আমি কিছু সপ্তাহের জন্য সেখানে ছিলাম। পিতাজি চাননি আমাকে তার সমস্যার কথা বলে চিন্তিত করতে। তিনি আমাকে কিছুই বলেননি এবং ধীরে ধীরে তার দৃষ্টি চলে গেল। যখন আমি অনেক দিন পরে বাড়ি ফিরলাম, তখন আমাকে বিষয়টা জানানো হয়। যদি তিনি আমাকে সময়মতো জানাতেন, তবে আমি তাকে শহরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাতাম এবং হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন। কিন্তু তিনি তো তার চিকিৎসা না করানোর জেদ ধরে রেখেছিলেন। আমার স্বামী বলেছিলেন যে পিতাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পিতাজি প্রতিবার মনা করতেন। তিনি বলেছিলেন, আমার বয়স হয়ে গেছে, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, এখন তোমার জীবনের সময় এসেছে, তুমি বিয়ে করো এবং নিজের জীবন জিও। আমার কি হবে? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। পিতাজি বলেছিলেন, চিন্তা করো না, আমি দেখতে পাই না, কিন্তু শুনতে পাই এবং তোমাকে অনুভব করতে পারি। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই এবং চাই যে তোমার জীবন সুখী হোক। আমার স্বামী বলেছিলেন যে পিতাজির সব কাজ এখন আমার দায়িত্ব। আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমার থাকা পর্যন্ত বাড়িতে কোনো সমস্যা হবে না। আমার শ্বশুরের পুরানো ছবি দেখেছিলাম, যেখানে তার চোখের দৃষ্টি ছিল, এবং আমার শাশুড়ি তখন জীবিত ছিলেন। আমার শাশুড়ি খুব সুন্দরী ছিলেন এবং আমার শ্বশুর তার যুবক বয়সে খুব হ্যান্ডসাম ছিলেন। একদিন আমার শ্বশুর বলেছিলেন, দেখো বুমা, আমার কপালে কি লেখা আছে যে আমি আমার বুমাকে নিজের চোখে দেখতে পারি না এবং না তাকিয়ে আশীর্বাদ দিতে পারি। আমি বলেছিলাম, শ্বশুরজি, কোনো সমস্যা নেই, আপনি এইভাবেই আমাকে আশীর্বাদ দিতে পারেন। বিয়ের কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন আমার স্বামীকে কিছুদিনের জন্য শহরে থাকতে হলো। আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে পিতৃগৃহে রেখে দাও, কিন্তু আমার স্বামী বললেন, আমি তোমাকে এইভাবে পিতৃগৃহে রেখে যেতে পারি না, কারণ এখানে পিতাজি আছেন, তার সেবা কে করবে? আমার স্বামী চলে গিয়েছিলেন এবং যাওয়ার সময় বলেছিলেন, আমার পিছনে বাবার খেয়াল রেখো, তাকে নিজে হাতে খাওয়াও এবং তার কাপড়ও বদলাও। খাওয়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কাপড় বদলানোর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি আমার স্বামীকে বললাম, কাপড় বদলানো আমার ঠিক মনে হচ্ছে না। আমার স্বামী বললেন, তুমি তো জানো বাবা দেখতে পান না, ধরো তোমার বাবার ক্ষেত্রেও এমন হতো এবং দেখাশোনার কেউ না থাকত, তবে তুমি কি তোমার বাবার খেয়াল রাখতে না? আমি বললাম, তুমি কেন এমন কথা বলছো? ঈশ্বর না করুন এমন কিছু হোক। আমার স্বামী বললেন, এই জন্যই বলছি যে তুমি বাবার সব কাজ করো। স্বামী চলে যাওয়ার পর আমার শ্বশুর আমাকে ডেকে বললেন, বুমা বুমা বলে আমাকে ডাকলেন। আমি দৌড়ে তার ঘরে গেলাম। আমার শ্বশুর ধুতি এবং গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ছেলে চলে গেছে? আমি বললাম, হ্যাঁ, আধ ঘন্টা আগে বেরিয়েছেন। তিনি বললেন, ঠিক আছে, তবে তুমি আমার শার্টটা তুলে দাও। শার্টটি বিছানার পাশে ঝুলছিল। আমি তার শার্টটা তাকে দিলাম। তিনি কোনোমতে শার্টটা পরলেন, কিন্তু বোতামগুলো উল্টোপাল্টা লাগাচ্ছিলেন। আমি বললাম, আপনি ছেড়ে দিন, আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি। আমার শ্বশুর হাসছিলেন এবং হঠাৎ তার হাত আমার কোমরে লাগল। আমি তাকে শার্টটা পরিয়ে দিলাম এবং তারপর তিনি বললেন, বুমা, আমার চুলগুলোও ঠিক করে দাও। আমি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে তার চুল ঠিক করে দিলাম। আমার শ্বশুর বললেন, বুমা, একটু আমার হাতগুলো দাও। আমি বললাম, কেন বাবা, কি হয়েছে? তিনি বললেন, দাও তো একটু। ভয়ে ভয়ে আমি তাকে আমার হাত দিলাম। আমি ভাবছিলাম কেন তিনি আমার হাত ধরতে চান। তিনি আমার 2 হাত নিজের হাতে ধরে বললেন, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমাদের ঘরটা খুব ভালোভাবে সামলেছ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো তোমার মতো গৃহস্থালী সামলাতে পারত না। আমার শ্বশুর আমার হাতগুলো শক্ত করে ধরে রেখেছিলেন। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি বললেন, বুমা, এখনই এখানে থাকো, এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি তোমাকে দেখতে পারি না, কিন্তু অনুভব তো করতে পারি। এরপর তিনি বললেন, ভগবান আমাকে কোনো মেয়ে দেননি। যদি আমার মেয়ে থাকত, তবে হয়তো সে তোমার মতো আমার সেবা করত না। শারদার মৃত্যুর পর আমার খুব খারাপ লেগেছিল, কারণ সে আমার সঙ্গী ছিল এবং খুব খেয়াল রাখত। আমাদের ঘরের একমাত্র মেয়ে ছিল। সে আমার ছেলে আর আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তারপর সব দায়িত্ব আমার ছেলের কাঁধে এসে পড়ল এবং তারপর তুমি এসে সামলে নিলে। আমি বললাম, আপনি কারো উপর বোঝা নন, আমার উপর তো মোটেই না। আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে আপনার মেয়ে বলেই ভাবুন। আমার কথা শুনে তিনি হাসলেন এবং বললেন, তুমি খুব ভালো এবং আমার অনেক খেয়াল রাখ। কিন্তু তিনি তখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আমি বললাম, বাবা,
আমার হাত ছেড়ে দিন, আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আমার শ্বশুর আমার হাত ছেড়ে দিলেন এবং আমি তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেলাম। সময় যত গড়াচ্ছিল আমার শ্বশুরের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে উঠছিল। আমার স্বামী প্রায় 1 বা 2 মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাজের সিজন এবং তাকে সেখানে থাকতে হবে। এই সময়ে আমার শ্বশুর আমার সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিলেন। এখন তো তিনি আমাকে ডেকে বলতেন, একটা শার্ট পরিয়ে দাও, বোতামগুলো ঠিক করে লাগছে না, বা আমার মাথায় তেল মালিশ করে দাও এবং আমার পা টিপে দাও। বিয়ের আগে ভেবেছিলাম আমার শ্বশুর বাড়িতে শুধু আমার স্বামী এবং শ্বশুর আছেন, তাই আমাকে তেমন কাজ করতে হবে না। কিন্তু আমার শ্বশুরের কারণে আমি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। সারাদিন শুধু কাজ আর কাজ করতে হত, বিশ্রাম করার সুযোগই মিলত না। একদিন আমি বিশ্রাম করার জন্য আমার ঘরে গিয়েছিলাম, তখন হঠাৎ আমার শ্বশুরের চিৎকার শুনলাম। তিনি জোরে জোরে হাসছিলেন। আমি তার ঘরে গেলাম, তখন তিনি বললেন, এসো বুমা, আমার পাশে বসো, দেখো মোবাইলে কত সুন্দর কৌতুক আসছে। আমি বললাম, আপনি শুনে যান, আমি বিশ্রাম করতে যাচ্ছি। আমার শ্বশুর বললেন, বুমা, বিশ্রাম তো হবে, বিছানায় শুয়ে পড়ো, বিশ্রামও করতে পারবে আর কৌতুকও শুনতে পারবে। আমি অবাক হয়ে গেলাম যে তিনি আমাকে তার বিছানায় শোয়ার কথা বলছেন। আমি বললাম, সারাদিন ঘরের কাজ করতে থাকি, বিশ্রাম করার পর আমাকে রান্নাও করতে হবে। আমার শ্বশুর হাসতে হাসতে বললেন, আমার পাশে বসো এবং কৌতুক শুনো, তোমার শরীরও ভালো হয়ে যাবে। আমি বললাম, কাজ বন্ধ করে দিই, কাজ তো কখনো শেষ হয় না। তারপর আমি তার বিছানায় গিয়ে বসে বললাম, ঠিক আছে, বলুন, যদি আপনার খিদে লাগে তবে কি খাবেন? তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমার পাশে বসে থাকো, আমার জন্য এটাই যথেষ্ট। আমি উঠে দাঁড়ালাম এবং বললাম, সাবধান, যদি আরেকবার আমাকে বোকা বানানোর চেষ্টা করেন। আমার শ্বশুর হাসছিলেন। আমি তৎক্ষণাৎ আমার ঘরে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার শ্বশুর বাড়ির রান্নাই খেতেন। আমার স্বামী বলেছিলেন যে তাকে টাটকা খাবারই দিতে। কিছুক্ষণ বিশ্রামের পরে আমি রান্নাঘরে চলে গেলাম। গরম অনেক বেশি ছিল, তাই আমি ওড়না পরিনি। আমার শ্বশুর তার ঘরে চেয়ারে বসেছিলেন। আমি ঝাড়ু দিচ্ছিলাম এবং হঠাৎ দেখলাম তিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আপনাকে কিছু দরকার? তিনি বললেন, না বুমা, আমার কিছু দরকার নেই, শুধু অনুভব করছিলাম যে ঘরে তুমি আছো না, কেউ অন্য। আমি বললাম, আপনি কি বলছেন? এই বাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই তো? তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এবং তারপর তার বিছানায় বসে পড়লেন। রাতে আমি তাকে খেতে দিচ্ছিলাম। খাওয়ার সময় তিনি খুব খুশি থাকতেন এবং মাঝে মাঝে আমার হাত ধরে রাখতেন। তিনি বলতেন, তোমার হাতে রান্না করা খাবার খুবই সুস্বাদু হয়। এখন ধীরে ধীরে আমি তার আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলাম। এখন তার আচরণ আমাকে বিরক্ত করতে শুরু করেছে, কারণ তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ছুতে চেষ্টা করতেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি করতে চাইছেন। আমি আমার শ্বশুরের আচরণে খুব বিরক্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না স্বামীকে তার আচরণের ব্যাপারে কিভাবে বলবো, কারণ আমার শ্বশুর বলেছেন যে তিনি দেখতে পান না। আমি নিশ্চিত ছিলাম যে আমার স্বামী আমার কথা বিশ্বাস করবেন না। এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম, দরজা খোলা ছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ আমার পায়ে গুদগুদ করছে। যখনই দেখলাম আমার পায়ের নিচে মাটি সরে গেল, কারণ এটি আর কেউ নয়, বরং আমার শ্বশুর। আমি তৎক্ষণাৎ ওড়না পরে নিলাম এবং জিজ্ঞাসা করলাম, বাবা, আপনাকে কিছু দরকার? তিনি আমার হাত ধরে বললেন, আমি কোনো অন্ধ নই, সবকিছু দেখতে পারি। আমি অবাক হয়ে গেলাম এবং ভয়ও পেল। আমি বললাম, আপনি কি বলছেন? আমার শ্বশুর তৎক্ষণাৎ আমাকে ধরে ফেললেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনছিলেন না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরলেন এবং তারপর যা ঘটেছিল তা কখনোই হওয়া উচিত ছিল না। আমি আমার শ্বশুরের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তিনি মিথ্যা বলেছিলেন যে তিনি অন্ধ এবং এই কথার সুযোগ নিয়েছিলেন। তিনি আমার মানসম্মান ধূলিসাৎ করে দিয়েছেন। আমি তাকে বললাম, আপনি আমার সঙ্গে ভালো করেননি, আমি আপনার সম্পর্কে সবকিছু আমার স্বামীকে বলব। আমার শ্বশুর হাসতে হাসতে বললেন, আমার ছেলে কখনো তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সে জানে আমি যদি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করো, তবে সে তোমাকেই বাড়ি থেকে বের করে দেবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো তিনি ঠিকই বলছেন, আমার স্বামী কখনো আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমার শ্বশুর যা করেছিলেন তা আমার জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হল। আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে বসে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার শ্বশুর বললেন, প্রথম দিন থেকেই আমার নজর তোমার উপর ছিল, কারণ তুমি খুবই সুন্দরী। আমি বললাম, আপনি আমার সাথে এমন কেন করলেন? তিনি বললেন, আমি কঠোর পরিশ্রম করে আমার ছেলেকে বড় করেছি। সে যখন শহরে গেল, তখন থেকে আমার দিকে নজর দেওয়া বন্ধ করে দিল। তারপর আমি পরিকল্পনা করলাম যে আমার ছেলের নজর আমার দিকে আকর্ষণ করার জন্য আমাকে অন্ধ সাজতে হবে। আমি আমার ছেলেকে মিথ্যা বললাম এবং সে এই কথায় বিশ্বাস
যখন সে বিয়ে করল এবং তোমাকে বাড়িতে নিয়ে এলো তখন থেকেই আমার নজর তোমার ওপর ছিল। আমি অসহায়ভাবে এই সব শুনছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্য ভালো ছিল। আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। আসলে ২৬ নভেম্বর আমার জন্মদিন ছিল এবং আমার স্বামী আমাকে চমক দিতে চেয়েছিলেন। তিনি ২৫ তারিখের রাতেই শহর থেকে বাড়ি ফিরে এসেছিলেন। তিনি দরজা খোলা দেখেন এবং ভেতরে এসে সবকিছু শুনে নেন। এটি দেখে আমার স্বামী তার বাবাকে খুব মারধর করেন এবং তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। তারপর তিনি আমাকে তার সঙ্গে শহরে নিয়ে যান। তিনি তার বাবার পক্ষে আমার কাছে ক্ষমা চান। এখন আমি আমার স্বামীর সঙ্গে শহরেই থাকি। আমার স্বামী তার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছেন। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন যাতে পরবর্তী আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে।